আপনি কি একা ঘরে আছেন? তাহলে এই ঘটনাটি আপনার জন্য নয়। কালিন্দীপুরের সেই অভিশপ্ত রাতের হাড় হিম করা কাহিনী, নিশুতি রাতের হাহাকার। ঘটনাটি শোনার সময় আপনার ঘরের আলো কমিয়ে দিন। রহস্য শুরু হচ্ছে এখন। ১. অভিশপ্ত সূচনা। সিলেটের জয়ন্তাপুরের সেই গ্রামটির নাম মায়াপুর। নাম মায়াপুর হলেও গ্রামটি আসলে এক গভীর মায়ার জালে ঘেরা। গ্রামের শেষ মাথায় বিশাল এক দিঘি, যার পাড়ে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো চৌধুরী ভিলা। বিশাল অট্টালিকা, লোনাধরা দেয়াল আর বটগাছের শিকড়ে পেঁচিয়ে থাকা এক ধ্বংসস্তূপ। গ্রামের মানুষ বলে এই বাড়িতে আসর করে আছে এমন এক মারিদ জিন, যাকে আজ থেকে ১৫০ বছর আগে এক দরবেশ কিতাবের শক্তিতে বন্দী করেছিলেন। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। ঢাকা থেকে আরিয়ান তার স্ত্রী সামিয়া এবং ছোট বোন মালিহাকে নিয়ে এই পৈতৃক ভিটায় আসে কিছুদিনের জন্য। আরিয়ান আধুনিক ছেলে, ভূতে তার বিশ্বাস নেই। কিন্তু সামিয়া প্রথম দিন বাড়িতে পা দিয়েই কেমন যেন কুঁকড়ে গেল। সে ফিসফিস করে আরিয়ানকে বলল, এই বাড়ির বাতাসটা কেমন যেন ভারী, মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে। আরিয়ান হাহা করে হেসে উড়িয়ে দিল। ২. সেই অদ্ভুত গন্ধ। প্রথম দুদিন ভালোই কাটল, কিন্তু বিপত্তি শুরু হলো তৃতীয় দিন রাত ঠিক 2:15 পুরো বাড়ি হঠাৎ এক পচা মাংসের উৎকট গন্ধে ভরে গেল। আরিয়ান ভাবল হয়তো কোনো ইঁদুর মরেছে, কিন্তু গন্ধটা আসছিল মালিহার ঘর থেকে। আরিয়ান দরজা ধাক্কা দিয়ে দেখল মালিহা বিছানায় নেই। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। আরিয়ান ডাকল, মালিহা। মালিহা ফিরল না, শুধু নিচু গলায় বলল, ওরা আমাকে ডাকছে ভাইয়া, দিঘির নিচ থেকে ওরা হাতছানি দিচ্ছে। মালিহার কণ্ঠস্বরটা কেমন যেন খসখসে, যেন কোনো বৃদ্ধ মানুষ তার গলা দিয়ে কথা বলছে। আরিয়ান ঘাবড়ে গেল। সে মালিহার কাঁধে হাত দিতেই মালিহা বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়াল। আরিয়ান দেখল মালিহার চোখের মণি উধাও, পুরো চোখ দুটো ধবধবে সাদা। ৩. শয়তানের অট্টহাসি। রাত বাড়ার সাথে সাথে চৌধুরী ভিলার চেহারা পাল্টে গেল। দেয়ালের পুরনো ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করল। সামিয়া দেখল রান্নাঘরে রাখা ছুরিগুলো নিজে নিজেই শূন্যে ভাসছে। হঠাৎ দোতলার ঘর থেকে এক অমানসিক চিৎকার ভেসে এলো। আরিয়ান দৌড়ে গিয়ে দেখল মালিহা বিছানার ওপর শূন্যে ভাসছে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে আর মুখ দিয়ে বের হচ্ছে এক ভয়ঙ্কর কালো ধোঁয়া। মালিহার মুখ দিয়ে এক বিকট পুরুষালী কণ্ঠে কে যেন বলে উঠল, এই বংশের শেষ রক্তকেও আমি শান্তিতে ঘুমাতে দেব না। তোদের পূর্বপুরুষ আমাকে বন্দী করেছিল, আজ আমি তার শোধ নেব। গ্রামের মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হলো। তিনি যখন বাড়িতে ঢুকলেন তখন বাড়ির বড় ঝাড়বাতিটা হুট করে ভেঙে তার পায়ের কাছে পড়ল। ইমাম সাহেব বুঝতে পারলেন এটি সাধারণ কোনো জিন নয়। তিনি তসবিহ হাতে নিয়ে সূরা পাঠ শুরু করলেন। ৪. চূড়ান্ত লড়াই। পুরো ঘরে শুরু হলো ধ্বংসলীলা। জানালার কাঁচ চুরমার হয়ে ভেঙে পড়তে লাগল। ইমাম সাহেব উচ্চস্বরে যখন আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন, তখন মালিহা বা দেয়ালের ওপর দিয়ে মাকড়সার মতো হাঁটতে শুরু করল। তার নখগুলো লম্বা হয়ে গেছে আর গায়ের চামড়া পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যাচ্ছে। ইমাম সাহেব আরিয়ানকে বললেন, আরিয়ান সাহেব, সাহসের সাথে পবিত্র পানি ওর গায়ে ছিটিয়ে দিন। আরিয়ান কাঁপতে কাঁপতে পানি ছিটানো শুরু করল। অমনি মালিহা এক বিকট চিৎকার দিল, যা হয়তো পুরো গ্রাম শুনতে পেয়েছিল। ঘরটি হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর পরক্ষণেই এক প্রচণ্ড ঝড়ে দরজাগুলা দড়াম করে খুলে গেল। হঠাৎ সব শান্ত। মালিহা নিথর হয়ে মেঝেতে পড়ে গেল। সেই অভিশপ্ত আত্মাটি কি বিদায় নিয়েছে, নাকি সে আরও বড় কোনো বিপদের সংকেত দিয়ে গেল? ৫. শেষ কথা। সকালে আরিয়ানরা ঘড়ি ঘড়ি করে গ্রাম ছাড়ল, কিন্তু গাড়িতে ওঠার সময় মালিহা আরিয়ানের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল, যে হাসিটি মালিহার নয়, সেই পুরনো আত্মার।
আজও সেই গ্রামের মানুষ দিঘির পাড়ে গেলে শুনতে পায় এক তরুণীর খিলখিল হাসি আর পচা মাংসের গন্ধ। চৌধুরী ভিলা আজও একা দাঁড়িয়ে আছে অন্য কোনো শিকারের অপেক্ষায়। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন চলে যাব আরেকটি ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে প্রেরক সানভীর, জেলা মৌলভীবাজার, উপজেলা ব্যক্তিগত কারণে গোপন রাখা হলো। আসসালামু আলাইকুম, আমি সানভীর। আজকে আমি এমন একটি ঘটনা লিখতে বসেছি যেটা ঘটেছে ঠিক কিছুক্ষণ আগে। আমি এই মুহূর্তে এই লেখাটা লিখছি তৌকিরের চাচার ঘরের ভেতরে বসে, আর আমার হাত এখনও কাঁপছে। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ধকধক করছে। আমি বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি আজ আমি আর ফিরতে পারবো না, কারণ আমি নিজেই জানি না আমি এখন কি অবস্থার মধ্যে আছি। প্রতিদিনের মতো আজও আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছিলাম। আমাদের আড্ডা শেষ হয় সাধারণত রাতের দিকে। আমাদের বন্ধু মহলের মধ্যে তৌকির নামে একজন আছে, যার বাড়ি জনবসতি থেকে অনেকটা ভেতরে, এমন এক এলাকায় যেখানে সন্ধ্যার পর মানুষ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তৌকিরের বাড়িতে যেতে হলে প্রথমে মূল সড়ক ছেড়ে একটা সরু ইটের সলিং রাস্তা ধরে ঢুকতে হয়। এই রাস্তাটা একেবারে সোজা চলে গেছে বিশাল একটা বিলের মাঝখান দিয়ে। দুই পাশে বিস্তৃত পানি, আর সেই পানির ওপর হালকা কুয়াশার আস্তরণ যেন সব কিছুকে অস্পষ্ট করে রাখে। এই রাস্তার সবচেয়ে অদ্ভুত বিষয় হল পৌরসভা থেকে লাগানো ল্যাম্প পোস্টগুলো। রাস্তার দুই পাশে নির্দিষ্ট দূরত্ব পরপর ল্যাম্প পোস্ট দাঁড়িয়ে আছে, কিন্তু সবগুলো ঠিকভাবে জ্বলে না। কোনোটা টিমটিম করে, কোনোটা আধা নিভে থাকে, আবার কোনোটা সম্পূর্ণ অন্ধকার। ফলে রাস্তার কিছু অংশ অস্বাভাবিকভাবে আলোকিত, আবার কিছু অংশ হঠাৎ করেই গা ছমছমে অন্ধকারে ডুবে যায়। এই আলো আর অন্ধকারের খেলা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে মনে হয় কেউ হয়তো ঠিক আলো আর অন্ধকারের সীমারেখায় দাঁড়িয়ে আছে, কিন্তু তাকালে কাউকে দেখা যায় না। এই বিলটা নিয়ে গ্রামের পুরনো মানুষদের মধ্যে অনেক গল্প প্রচলিত আছে। বলা হয় অনেক বছর আগে এখানে এক ধরনের অদ্ভুত নিয়ম চালু ছিল। কেউ যদি কোনো বড় অনুষ্ঠানের আগে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর কাপড় উল্টো করে পড়ে এই বিলের পানিতে হাঁটু সমান ডুবে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে সাহায্য চাইত, তাহলে ফজরের নামাজের আগ মুহূর্তে এই বিলের মাঝখানের একটি নির্দিষ্ট হিজল গাছের নিচে ভেসে আসত বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। সেই হিজল গাছটা এখনও আছে, রাস্তার একটু ডান পাশে বিলে দাঁড়িয়ে থাকা একাকী একটা গাছ। দিনের বেলায় স্বাভাবিক মনে হলেও রাতের অন্ধকারে গাছটার ছায়া এমনভাবে পড়ে যেন কেউ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তৌকিরদের বাড়ি এই বিল পার হয়ে একটু উঁচু টিলার মতো জায়গায়, চারপাশে নির্জনতা, মাত্র 3টে ঘর। দূর থেকে দেখলে মনে হয় ছোট একটা বিচ্ছিন্ন পাহাড়ি বসতি। বাড়ির একপাশে রয়েছে একটি পরিত্যক্ত পুরনো বাড়ি, যেটা দেশভাগের সময় একটি হিন্দু পরিবার ফেলে চলে যায়। বাড়িটা জমিদার বাড়ি না হলেও এর গঠন আর সাজসজ্জা দেখে বোঝা যায় তখনকার সময়ে এই বাড়ির মালিক এলাকায় প্রভাবশালী কেউ ছিলেন। এখন বাড়িটা ভেঙে পড়ার মতো অবস্থা, চারপাশে জঙ্গল, লতাপাতা আর অদ্ভুত এক নিস্তব্ধতা। এই পরিবেশের মধ্যেই তৌকির বড় হয়েছে, কিন্তু কিছুদিন ধরে ওকে নিয়ে অস্বাভাবিক ঘটনা ঘটছে। তার শরীরে অজানা আঁচড়ের দাগ, হঠাৎ হঠাৎ আচরণ পরিবর্তন, আর সবচেয়ে ভয়ঙ্কর তার কণ্ঠস্বরের পরিবর্তন। এক রাতে আমরা খবর পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি সে ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে আছে, আর ভেতর থেকে এমন চিৎকার করছে যেন একসাথে কয়েকটা কণ্ঠ কথা বলছে। তার হাসি শুনে মনে হচ্ছিল সেটা মানুষের হাসি না, কোনো অশুভ কিছুর। আজকের ঘটনায় ফিরে আসি। রাত আনুমানিক 9:30 বা 9:45। আমি প্রতিদিনের মতো তৌকিরকে বাইকে করে তার বাড়িতে পৌঁছে দিলাম। ঘরে ঢুকতেই তার মা আমাকে দেখে খুব স্বাভাবিকভাবে বললেন, বাবা, ভাত খেয়ে যাও। আমি বললাম, না আন্টি, আজ একটু তাড়া আছে। তিনি মুচকি হেসে বললেন, বাবা, প্রতিদিনই তো আসো, কিছুই খাও না। আমি আজ সন্ধ্যায় পায়েস রান্না করেছি, একটু খেয়ে যাও। তার কথার ভেতরে এমন এক আন্তরিকতা ছিল যেটা অস্বীকার করা কঠিন, কিন্তু আমার ভেতরে অকারণ একটা অস্বস্তি হচ্ছিল। আমি কোনো মতে বিদায় নিয়ে বের হয়ে এলাম। বাইক স্টার্ট দিয়ে সেই একই রাস্তা ধরে ফিরতে শুরু করলাম।
রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্টগুলো টিমটিম করে জ্বলছে, কোথাও আলো, কোথাও অন্ধকার। বাইকের হেডলাইট সামনে পড়ছে, আর পেছনে সবকিছু গিলে খাচ্ছে অন্ধকার। ঠিক তখনই আমার নাম ধরে কে যেন ডাক দিল। ডাকটা এতটাই পরিষ্কার, এতটাই কাছে, যেন কেউ আমার কানের কাছে মুখ নিয়ে বলল। তারপরই একটা বিকট পৈশাচিক হাসি। আমি হঠাৎ ব্রেক করে দাঁড়ালাম। আমার চারপাশের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে লুকিং গ্লাসে তাকালাম। দেখি রাস্তার পাশে একটা গাছের ডাল অস্বাভাবিকভাবে তুলছে। পাতাগুলো ঝরে পড়ছে, কিন্তু আশেপাশে বাতাসের কোনো চিহ্ন নেই। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম এটা হয়তো স্বাভাবিক কিছু, কিন্তু ভেতরের একটা কণ্ঠ বলছিল, না, এটা স্বাভাবিক না। আমি আবার গাড়ি চালাতে যাব। ঠিক তখনই সামনে তাকিয়ে জমে গেলাম। বিলের মাঝখানের রাস্তায় ল্যাম্পপোস্টের আধো আলোয় একটা কুঁজো বুড়ি হাঁটছে। হাতে লাঠি, ধীরে ধীরে এগোচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই আমি বুঝলাম সে হাঁটছে না, সে ভাসছে। মাটি থেকে প্রায় 2 হাত উপরে, লাঠি দিয়ে ভর দিয়ে, কিন্তু তার পা মাটিতে ছুঁইছেই না। এই দৃশ্য দেখে আমার শরীরের রক্ত যেন জমে গেল। আমি আর কিছু না ভেবে বাইকটা রাস্তার উপর ফেলে দৌড়ে তৌকিরদের বাড়ির দিকে ছুটলাম। বারান্দায় গিয়ে পড়ে গেলাম হাঁপাতে হাঁপাতে। ঠিক তখনই তৌকিরের ঘরের ভেতর থেকে ভেসে এলো সেই একই কণ্ঠস্বর, একই স্বর, একই ভাঙা টান, একই শীতলতা। কিরে, ভয় পেয়েছিস? কণ্ঠটা যেন শুধু কানে নয়, সরাসরি মস্তিষ্কের ভেতরে গিয়ে আঘাত করল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ধীরে ধীরে আমি মুখ তুলে তাকালাম। তৌকির বসে আছে খাটের এক কোণায়, কিন্তু সে যেন তৌকির না। তার চোখ দুটো স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে, যেন ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। চোখের মনি স্থির, পলকহীন। ঠোঁটের কোণে এক বিকৃত, অচেনা হাসি, যেটা মানুষের হাসি হতে পারে না। সে ধীরে ধীরে মাথাটা কাত করল, তারপর খুব নিচু, ভারী গলায় বলল, ওই রাস্তা দিয়ে থামলি কেন? সামনে গেলে বুঝতিস তোর সাহস কতটুকু। তার কথার প্রতিটা শব্দ যেন টেনে টেনে বেরোচ্ছিল, আর ঘরের বাতাসটা ক্রমেই ভারী হয়ে উঠছিল। আমি অনুভব করলাম আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সে এমনভাবে হাসতে শুরু করল, একটা বিকট, কর্কশ, পৈশাচিক হাসি। সেই হাসি একদম সেই একই হাসি যেটা আমি কিছুক্ষণ আগে জঙ্গলের অন্ধকারে গাছের দিক থেকে শুনেছিলাম। আমার কানের ভেতর যেন শব্দটা প্রতিধ্বনি হতে লাগলো। মনে হচ্ছিল এই হাসি শুধু তৌকিরের মুখ থেকে না, চারপাশের দেয়াল, ছাদ, মেঝে সব কিছু থেকেই ভেসে আসছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আতঙ্কে চিৎকার করে উঠলাম, আন্টি, আন্টি! আমার গলার স্বর কেঁপে যাচ্ছিল। আমি একবার দরজার দিকে, একবার রান্নাঘরের দিকে তাকালাম, কিন্তু কোনো সাড়া নেই। ঘরের ভেতর এক অস্বাভাবিক নীরবতা, যেন এই বাড়িতে আর কেউ নেই, বা থাকলেও সাড়া দেওয়ার মতো কেউ নেই। ঠিক তখনই বাইরে থেকে দৌড়ে এলো তৌকিরের চাচাতো ভাই। সে আমাকে ধরে বলল, ভাই, কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে সব খুলে বললাম। রাস্তার ঘটনা, গাছের ডাক, সেই ভাসমান বুড়ি, আর একটু আগেই আন্টির সাথে আমার কথা বলা, সব কিছু। আমার কথা শেষ হবার আগেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি বলছো ভাই? চাচি তো 2 দিন ধরে ঢাকায়। এই একটা বাক্য আমার ভেতরে সব কিছু ভেঙে চুরমার করে দিল। মনে হলো মাটি যেন পা থেকে সরে যাচ্ছে। মাথার ভেতর একটা শব্দ ঘুরতে লাগলো। তাহলে আমি কার সাথে কথা বললাম? যে আমাকে মায়া ভরা কণ্ঠে পায়েস খেতে বলছিল, যে এত স্বাভাবিকভাবে আমার সামনে দাঁড়িয়েছিল, সে কে ছিল? আমার শরীর কাঁপতে লাগলো, গলা শুকিয়ে গেল। ঠিক তখনই তৌকির আবার একবার অদ্ভুতভাবে গর্জে উঠল। তার চোখ দুটো যেন আরও গভীর হয়ে গেল। পরিস্থিতি বুঝে দ্রুত খবর দেওয়া হলো তৌকিরের চাচাকে। কিছুক্ষণ পর তিনি এসে পৌঁছালেন। তার চেহারায় ছিল এক ধরনের কঠোরতা, যেন তিনি আগেই জানেন এটা সাধারণ কিছু নয়। তিনি জানালেন তিনি একজন কবিরাজ। তারপর শুরু হলো ঝাড়ফুঁক। ঘরের ভেতরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল।
তৌকির কখনো কাঁপছে, কখনো হেসে উঠছে, কখনো অজানা ভাষায় কিছু বলছে। একটা সময় তার শরীর হঠাৎ নিস্তেজ হয়ে গেল। দীর্ঘ সময় পর সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু পুরোপুরি নয়। মনে হচ্ছিল কিছু একটা এখনও রয়ে গেছে। এরপর তৌকিরের চাচা আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বাইরে যাওয়ার দরকার নেই, তুমি আজ এখানেই থাকো। পরে জানতে পারলাম তিনি নিজেই সেই বিলের মাঝখানের রাস্তা থেকে আমার বাইক নিয়ে এসে তার বাড়ির বারান্দায় রেখে দিয়েছেন। আমি এতটাই আতঙ্কিত ছিলাম যে বাইকের কথা পর্যন্ত ভুলে গিয়েছিলাম। এখন আমি তার ঘরের ভেতরে বসে এই লেখাটা লিখছি। চারপাশে অদ্ভুত নীরবতা। মাঝে মাঝে মনে হচ্ছে ঘরের বাইরে কেউ হেঁটে যাচ্ছে, আবার থেমে দাঁড়াচ্ছে। আজ রাতে আমি এখানেই থাকব। আমি আর বাইরে বের হওয়ার সাহস পাচ্ছি না, কারণ এখন আমি নিশ্চিত আমি শুধু কিছু দেখিনি, শুধু কিছু শুনিনি, কিছু একটা আমাকে লক্ষ্য করেছে, আর সেটা এখনও কোথাও খুব কাছে আছে। ঘটনাটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।